আর এই চ্যাপ্টারটা মোটামুটি ধরে নাও শেষ করতে সেপ্টেম্বর থেকে যাবে। একটা বিশাল বড় চ্যাপ্টার। হ্যাঁ, সেই জন্য আর এই চ্যাপ্টারটা আমি চাই তোমরা সবাই একদম শুরু থেকে রেডি করো। এই চ্যাপ্টার যদি কোনো একদিন না পড়ে থাকলা, তাহলে এই চ্যাপ্টারটা মাথার উপরে উঠে নাচবে, কিন্তু আমি বলে দিলাম। ফার্স্ট পার্টটাতে কোনো সেরকম অত অসুবিধা নাই। সেকেন্ড পার্ট থেকে, যেখান থেকে এক্সট্রাকশন অফ মেটাল আছে, ওখান থেকে আসল গল্প কিন্তু শুরু। এই চ্যাপ্টারে কেমিক্যাল প্রপার্টিজ অফ মেটাল থেকে একটু ঝামেলা আছে। আর এই চ্যাপ্টারে প্রথম 4-5টা পেজ বাদ দিয়ে এমন কোনো পেজ পাবা না যেখানে কেমিক্যাল রিয়াকশন নাই। মোটামুটি 30, 40, 50টার উপরে খালি কেমিক্যাল রিয়াকশনই আছে কিন্তু। তো আমি সেই জন্য বলে রাখলাম যে এই চ্যাপ্টারটা কিন্তু রেডি করো শুরু থেকে। আমাদের অ্যাসিড বেস চ্যাপ্টার আমাদের হয়ে গেছে। ওই চ্যাপ্টারটা আমি যেভাবে প্ল্যানিং করেছি যে মেটাল নন মেটাল যতদিন চলবে, ফার্স্ট হাফ 1 আওয়ার হয়তো আমি অ্যাসিড বেস একটু একটু করে এক্সাম নেব, এরকম করে চলবে। তো চলো আমরা স্টার্ট করি মেটাল নন মেটাল। তো প্রথমে আগে এই লাইনটা আন্ডারলাইন করো যে দেয়ার আর 118 কেমিক্যাল এলিমেন্টস নোন এট প্রেজেন্ট। এই 118টা এলিমেন্টের মধ্যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, তার মধ্যে 4-5টা বাদ দিয়ে, যেমন জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম, এগুলো কয়েকটা বাদ দিয়ে বাকি সবই আইদার মেটাল না হয় নন মেটাল। তো প্রথমে দেখে নাও মেটাল। মেটালের ব্যাপারটাতে যাওয়ার আগে আমরা দুটো টার্ম শিখবো, একটা হচ্ছে ম্যালিয়েবল আর একটা হচ্ছে ডাকটাইল। ম্যালিয়েবল মানে হচ্ছে যেই জিনিসকে হাতুড়ি দিয়ে স্ট্রাইক করে, হ্যামার দিয়ে স্ট্রাইক করে থিন শিটে কনভার্ট করা যায় উইদাউট ব্রেকিং, সেই প্রপার্টিকে ম্যালিয়েবল বলবো। যেমন মনে করো একটা আয়রনের বল, ওই আয়রনের বলটাকে গরম করে তুমি হ্যামার দিয়ে স্ট্রাইক করে ওটাকে থিন শিটে কনভার্ট করলে, তাহলে আয়রন হচ্ছে ম্যালিয়েবল। কিন্তু তুমি একটা চককে কি হ্যামার দিয়ে স্ট্রাইক করে থিন শিটে কনভার্ট করতে পারবা? পারবা না। তাহলে চক ম্যালিয়েবল না, চক হয়ে গেল ব্রিটল। সেরকমই ডাকটাইল। ডাকটাইল মানে হচ্ছে যেই জিনিসকে হ্যামার দিয়ে স্ট্রাইক করে স্ট্রেচ করে ওয়্যারে কনভার্ট করা যায়। ওয়্যার, ওয়্যার মানে হচ্ছে তার, যে হুইচ ক্যান বি স্ট্রেচ অর ড্রন টু ফর্ম থিন ওয়্যার, এটা হয়ে গেল তোমার হচ্ছে ডাকটাইল। এই দুটোর কন্ট্রাস্টে ব্রিটেল কথাটার মানে হচ্ছে যে ম্যালিয়েবলও না, ডাকটাইলও না, যে লেখা আছে যে ব্রেকস ইনটু পিসেস অন হ্যামারিং অর স্ট্রেচিং, যাকে হ্যামারিং করলে বা স্ট্রেচিং করলে ব্রেক হয়ে যায়, সে হচ্ছে ব্রিটেল। এই তিনটা টার্ম মাথায় রেখে আমরা মেটাল নন মেটালের ফিজিক্যাল প্রপার্টিতে ঢুকবো। তাহলে সবার প্রথমে চলে আসি মেটাল। মেটালের ডেফিনেশন কি দেওয়া আছে, যে মেটাল that conduct heat and electricity and malleable and ductile, যে যার মধ্যে দিয়ে হিট যেতে পারে, ইলেকট্রিসিটি যেতে পারে, আর যে ম্যালিয়েবল আর ডাকটাইল সে হচ্ছে মেটাল। মেটালের আরো কিছু প্রপার্টি আছে। মেটাল হয় লাস্ট্রাস মানে শাইনি, মেটাল হার্ড হয়, স্ট্রং হয়, হেভি হয়, এন্ড সোনোরাস হয়। সোনোরাস মিন্স মেটালকে স্ট্রাইক করলে একটা ঢং করে আওয়াজ হয়। তাহলে এটা হচ্ছে মোটামুটি মেটালের একটা ডেফিনেশন বা প্রপার্টি এর মধ্যে চলে আসবে। কিছু এই মেটালের এক্সাম্পল দেওয়া আছে: আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, জিঙ্ক, টিন, লিড, মার্কিউরি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটসেট্রা। তো এগুলোর মধ্যে সবই মোটামুটি সলিড, খালি একটাই মেটাল আছে যেটা কিনা মার্কিউরি, যে কিনা রুম টেম্পারেচারে হচ্ছে তোমার কি বলতো, লিকুইড। ডান। তাহলে এবার চলে আসি হচ্ছে, হ্যাঁ, মেটাল সবসময় পজিটিভ চার্জ হয়। মেটাল মেটাল যখনই কেমিক্যাল রিয়াকশন করে তখন পজিটিভ আয়ন বানায়। যেমন আমি তোমাকে বলছি সোডিয়াম,
Na+, ক্যালসিয়াম Na2+, তারপরে মনে করো অ্যালুমিনিয়াম Al3+। তার মানে কি মেটাল সবসময় ইলেকট্রন ছাড়ে, যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে একটা প্লাস, যদি দুটা ইলেকট্রন ছাড়ে তাহলে 2+, আর যদি তিনটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হয়ে যাবে 3+। তাহলে ইলেকট্রন বের হয়ে যাওয়া মানে প্রোটন বেশি হয়ে যাওয়া, প্রোটন বেশি হয়ে যাওয়া মানে পজিটিভ চার্জ হয়ে গেল, হ্যাঁ কি না? তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে একটা প্রোটন বেশি হয়ে যাওয়া মানে 1+, দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে দুটো প্রোটন বেশি হয়ে গেল মানে 2+, আর তিনটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে তিনটা প্রোটন বেশি হয়ে গেল মানে 3 পজিটিভ আয়ন, 3 পজিটিভ চার্জ হয়ে গেল। তো এই জন্য মেটাল, যেরকম এখানে দেওয়া আছে যে আহ এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। ফর এক্সাম্পল এখান থেকে মার্ক করো যে অ্যালুমিনিয়াম যে পজিটিভলি চার্জ হয়ে যায়, কি লেখা আছে Al3+ বাই লুজিং ইলেকট্রনস। কিন্তু এর মধ্যে একটা এক্সেপশন আছে, এক্সেপশন একটা না দুটা এক্সেপশন তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে লেখা আছে একটা, কিন্তু দুটা এক্সেপশন তোমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে তোমার হাইড্রোজেন, আর একটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম NH4। হাইড্রোজেন অ্যামোনিয়াম দুজনেই নন মেটাল, দুজনেই কি বললাম নন মেটাল, তাও হাইড্রোজেন তাও ইলেকট্রন লুজ করে H+ হয়, অ্যামোনিয়ামও ইলেকট্রন লুজ করে NH4+ হয়ে যায়। তো এইটা হচ্ছে এক্সেপশন। এই যে এখান থেকে খালি একটা ব্র্যাকেট করো, মেটালস আর দ্য এলিমেন্ট এক্সেপ্ট হাইড্রোজেন। কিন্তু হাইড্রোজেনের সাথে আর একটা নন মেটাল আছে, নন মেটাল না নন মেটাল কম্পাউন্ড NH4, which form positive ion by losing electron or donating electron। কি পেয়েছো? এই জায়গাটা কে বুঝতে পারলো না বলো? আচ্ছা, তাহলে যদি না বুঝতে পারো তাহলে আমি এইভাবে দেখাচ্ছি। সোডিয়াম, সোডিয়ামের মধ্যে ইলেকট্রন আছে 11টা। তাহলে 11টা ইলেকট্রনকে K L M করে যদি সাজাও, কে শেলে কটা, এই যে সোডিয়াম, সোডিয়ামের কে শেলে কটা ইলেকট্রন থাকবে? দুটা ইলেকট্রন। এল শেলে কটা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন। আর এম শেলে কটা ইলেকট্রন থাকবে? 8 2 10 হয়ে গেল, তাহলে 11টার মধ্যে 10 হয়ে গেল, বাকি থাকলো কটা? তাহলে একটা ইলেকট্রন। আর যদি কোনো অ্যাটমের লাস্ট শেলে একটা বা দুটা বা তিনটা ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনটাকে কি করে দেয়? ছেড়ে দেয়, লুজ করে দেয়। তাহলে এর লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, তাই একটা ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে ইলেকট্রন যদি 11টা থাকে তাহলে প্রোটনও 11টা থাকে, বুঝলা? তাহলে এই 11টা ইলেকট্রনের মধ্যে থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে হয়ে গেল কটা? 10টা। এবার তাহলে প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ পজিটিভ, তাহলে প্রোটন আছে 11টা, তার মানে +11। কিন্তু ইলেকট্রন একটা ছেড়ে দিল, তার মানে হয়ে গেল 10টা, তাহলে ইলেকট্রন 10টা, কিন্তু ইলেকট্রনের চার্জ কি? মাইনাস। তাহলে +11 -10 করলে কত হয়? +1 হয়। তাহলে সোডিয়ামটার চার্জ প্লাস হলো না মাইনাস হলো? প্লাস হলো। আর কয়টা প্লাস হলো? একটা, তাই একটাই প্লাস লিখবো। তো মেটালের লাস্ট শেলে, সেটা কে হোক এল হোক এম হোক, লাস্ট শেলে কটা ইলেকট্রন থাকে? একটা না হয় দুটা না হয় তিনটা। আর এই কটা ইলেকট্রন থাকলে ইলেকট্রন সবসময় কি করে দেয়? ছেড়ে দেয়। যেমন মনে করো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 12টা ইলেকট্রন, 12টা ইলেকট্রন মানে 12টা প্রোটন। কি বোঝা গেল তো? তাহলে 12টা ইলেকট্রনকে তুমি সাজাও। ক্যালসিয়ামের কে শেলে কটা ইলেকট্রন হবে? দুটাই থাকে। এল শেলে কটা ইলেকট্রন থাকবে? 8টা। তাহলে 8 আর 2 10 হয়ে গেল, তাহলে 12টার মধ্যে আর কটা বাকি থাকলো? দুটা ইলেকট্রন থাকলো এম শেলে। এবার 1 2 3 থাকলে ইলেকট্রন ছেড়ে দেয়, ইয়েস অর নো? তাহলে দুটা ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে প্রোটন হলো 12টা, কিন্তু ইলেকট্রন হয়ে গেল 10টা। তাহলে +12 -10 করলে কত হলো? +2। তাহলে ক্যালসিয়ামটার কি চার্জ হয়ে গেল? পজিটিভ চার্জ। কিন্তু কতগুলা পজিটিভ চার্জ হয়ে গেল? দুটা পজিটিভ চার্জ হয়ে গেল, তাহলে Ca2+। যে কটা ইলেকট্রন ছাড়বে ততগুলো প্লাস হবে, বুঝলা কথাটা? কিন্তু হাইড্রোজেন আর অ্যামোনিয়ামের, এরা নন মেটাল হওয়া সত্ত্বেও এরা মেটালের মতনই পজিটিভলি চার্জ হয়।
এগুলো ক্লাস 9-এ কিন্তু পড়িয়েছিলাম। সেই জন্য মেটালদেরকে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট বলে। মেটালদেরকে কি বলে? ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, কারণ ওরা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে পজিটিভ চার্জ হয়ে যায়। তারপরে এখান থেকে এত অব্দি মেটালের ইউজ পড়বা, খালি রিডিং পড়ে রাখবা। হ্যাঁ, এটা আমি আর পড়াচ্ছি না, মেটালের ইউজ অত আসেও না। তোমরা জানো মেটাল দিয়ে ব্রিজ, ট্রাক, কার, বাস, হেন তেন অনেক কিছু বানানো হয় এগুলো। স্যার, সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল কি আর্থের ক্রাস্টে? আর্থের ক্রাস্ট মানে মাটিতে, মাটিতে সব থেকে অ্যাবান্ডেন্ট মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম, যে মোটামুটি 7% পাওয়া যায় যাকে। স্যার, সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল কি, মানে সব থেকে সেকেন্ড কাকে সব থেকে বেশি পাওয়া যায়? আয়রন কে পাওয়া যায়। কত পার্সেন্ট? 4% পাওয়া যায়। তাহলে অ্যালুমিনিয়াম হয়ে গেল 1 নাম্বার, আয়রন হয়ে গেল 2 নাম্বার, তারপরে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। আরো অনেক মেটাল থাকে কিন্তু ওগুলো আরো কম কম থাকে। কি ডান? এবার চলে আসো নন মেটাল। নন মেটাল হচ্ছে মেটালের ঠিক উল্টা। দেখো এখানে লেখা আছে ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, ডু নট কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। তাহলে নন মেটাল হিটও কন্ডাক্ট করে না, ইলেকট্রিসিটিও কন্ডাক্ট করে না। তারপরে লেখা আছে নন মেটাল আর নাইদার ম্যালিয়েবল নর ডাকটাইল, মানে নন মেটালকে শিটেও কনভার্ট করা যায় না, ওয়্যারেও কনভার্ট করা যায় না। উল্টা কি, নন মেটাল হচ্ছে ব্রিটেল। ব্রিটেল মানে এখনই বললাম যে যাকে হ্যামার দিয়ে স্ট্রাইক করলে কি হয়ে যায়, ভেঙে যায়, তাই কি না? প্লাস নন মেটাল হচ্ছে নন লাস্ট্রাস, মানে শাইনি না, চকচক করে না, ও ডাল অ্যাপিয়ারেন্স হয়। তারপরে নন মেটাল হয় সফট, নন মেটাল নট স্ট্রং, নন মেটাল অত বেশি শক্ত হয় না। আর লাস্টে কি লেখা আছে, নন মেটাল হচ্ছে নন সোনোরাস, মানে নন মেটালকে স্ট্রাইক করলে ঢং করে আওয়াজ হয় না। তাহলে এটা হয়ে গেল তোমার মোটামুটি নন মেটালের একটা ডেফিনেশন। এখানে অনেক নন মেটালের এক্সাম্পল দেওয়া আছে: কার্বন, সালফার, ফসফরাস, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, আরো অনেক। তারপরে চলে আসো যে স্যার কতগুলো নন মেটাল হয়, 118টার মধ্যে কতগুলো নন মেটাল? 22টা হচ্ছে নন মেটাল। স্যার এই 22টা নন মেটালের মধ্যে কতগুলো সলিড, লিকুইড আর গ্যাস? 10টা নন মেটাল হচ্ছে তোমার সলিড। শুধুমাত্র একটা নন মেটালই হচ্ছে লিকুইড, যার নাম হচ্ছে ব্রোমাইন। এটা ভালো করে মনে রাখবা, যেহেতু একটাই নন মেটাল লিকুইড যেটা কিনা ব্রোমাইন, তো ব্রোমাইন নামটা ভালো করে মনে রাখবা। বাদ বাকি যে 11টা নন মেটাল আছে তারা হচ্ছে সবাই গ্যাস, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, তারপরে মনে করো নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো সবই হচ্ছে গ্যাস। তাহলে এখান থেকে এত অব্দি আর একটা ব্র্যাকেট করে দাও, নন মেটালের স্টেট। ডান? স্যার এবার নন মেটাল পজিটিভ আয়ন হয় না নেগেটিভ আয়ন হয়? মনে রাখবা কেমিক্যাল রিয়াকশনের সময় নন মেটাল নেগেটিভ আয়ন হয়ে যায়। নন মেটাল নেগেটিভ আয়ন হয়ে যায়। তো দেখো, হ্যাঁ বলো। হ্যাঁ, গ্যালিয়াম মেটাল হয়। হ্যাঁ, গ্যালিয়াম মেটাল হয়। নন মেটাল সবসময় কিরকম চার্জ হয়ে যায়? নেগেটিভ আয়ন হয়ে যায়। যেমন এক্সাম্পল দিচ্ছি তোমাকে, ক্লোরিন। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, তার মানে ওর মধ্যে 17টা ইলেকট্রন, 17টা প্রোটন। কি বোঝা গেল? এবার 17টা ইলেকট্রনকে তুমি কে, এল, এম করে সাজাও। কে শেলে কটা থাকবে? 2টা। এল শেলে কটা থাকবে? 8টা। তাহলে এম শেলে 8 2 10 হয়ে গেল। তাহলে এম শেলে কটা থাকবে? 7টা। এবার কোন অ্যাটমের লাস্ট শেলে যদি 5টা বা 6টা বা 7টা ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন গেইন করে কটা বানানোর জন্য? 8টা বানানোর জন্য। তাহলে যদি 7টা থাকে তাহলে 7কে 8 8 বানানোর জন্য কটা ইলেকট্রন গেইন করবে? একটা ইলেকট্রন গেইন করবে। তাহলে একটা ইলেকট্রন গেইন করলে 17 প্লাস 1 কত হয়ে গেল? 18। তাহলে 18টা ইলেকট্রন হয়ে গেল, কিন্তু প্রোটন 17টাই আছে। তাহলে -18 ইলেকট্রন আর +17 প্রোটন, তাই তো? তাহলে ওভারঅল চার্জ -18 +17 কত হয়ে গেল? -1। তাহলে ক্লোরিনের চার্জ কি হয়ে গেল? মাইনাস। কিন্তু কতগুলো মাইনাস? 1, তাই একটাই মাইনাস লিখবো। অন দি আদার হ্যান্ড অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8।
তাহলে 8 মানে কি, ওর মধ্যে ইলেকট্রন আছে 8টা, প্রোটনও আছে কটা, 8টা। এবার ইলেকট্রনকে কে এল এম করে সাজাও। কে শেলে কটা থাকবে, 2টা। এল শেলে কটা থাকবে, 6টা। 8টা কেন থাকবে, কারণ 8টার মধ্যে 2টা তো কে শেলে রেখেই দিলাম, হ্যাঁ কি না? তাহলে বাকি কটা থাকলো, 6টা। তাহলে 5টা 6টা বা 7টা ইলেকট্রন থাকলে ইলেকট্রন সবসময় নেয় 8টা বানানোর জন্য। তাহলে 6টা ইলেকট্রন থাকলে 8টা বানানোর জন্য কটা ইলেকট্রন নিবে, 2টা ইলেকট্রন নিবে। তাহলে 2টা ইলেকট্রন নিলে 8 + 2 ইলেকট্রন কটা হয়ে গেল, 10টা। তাহলে ইলেকট্রন হয়ে গেল 10টা মাইনাস চার্জ, আর প্রোটন ছিল 8টা, তাহলে +8। তাহলে -10 +8 টোটাল কত হলো, -2। তাহলে অক্সিজেনের উপর চার্জ কি হয়ে গেল, মাইনাস। কিন্তু কটা মাইনাস হলো, 2 মাইনাস। তাহলে O2 মাইনাস হয়ে যায়। কি বোঝা গেল কথাগুলো? এগুলো ক্লাস 9 এর পড়া কিন্তু। তাহলে সেই জন্য অক্সিজেন বা মানে অক্সিজেন বলি, সরি, নন মেটাল সবসময় নেগেটিভ আয়ন তৈরি করে বাই গেইনিং ইলেকট্রন। 8টা বানাতে হবে ওকে, তাই ও ইলেকট্রন গেইন করে। এক্সাম্পল এখান থেকে দেখে নিও, একটা অক্সিজেন আছে O2 মাইনাস বাই গেইনিং ইলেকট্রন। সেই জন্য নন মেটালকে কি বলা হয়, নন মেটালকে বলা হয় কোথায় গেল, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। খালি এক্সেপশন কিন্তু দুইটা, হাইড্রোজেন আর অ্যামোনিয়া। তো এক্সেপশন যেহেতু একবার আমি বলে দিয়েছি, তাই এখান থেকে আর এক্সেপশন পড়ার দরকার নাই, কারণ একই এক্সেপশন দুবার লেখা আছে। দুটো এক্সেপশন কি বললাম, হাইড্রোজেন আর অ্যামোনিয়াম। হাইড্রোজেন আর অ্যামোনিয়াম দুজনেই কি বললাম, নন মেটাল। তো নন মেটাল হলে তাহলে তো ওকে নেগেটিভ চার্জ হওয়ার কথা, কিন্তু নেগেটিভ চার্জ না হয়েও হাইড্রোজেন কি হয়, পজিটিভ চার্জ। অ্যামোনিয়ামও কি হয়, পজিটিভ চার্জ। এই দুটা এক্সেপশন খালি তুমি একটু মাথায় রেখো। স্যার এবার নন মেটালের ইম্পর্টেন্স কি, যেমন ধরে নাও কার্বনের ইম্পর্টেন্স আমরা দেখে নিই। তুমি আমাকে বলো এমন কোন জিনিস যেটাকে পুড়ালে কালো হয় না, বলতে পারবা? সব প্রায় আমাদের আশেপাশে যত জিনিস আছে সব জিনিসকে পুড়ালেই কালো হয়, আর কালো মানেই কার্বন। কারণ কার্বনের কালার কি, ব্ল্যাক। তার মানে এমন হেন কোনো তোমার আশেপাশে জিনিস নাই, তোমার বডির ভিতরে তোমার বডির বাইরে এমন কোনো জিনিস নাই যার মধ্যে কার্বন নাই। কার্বন সব কিছুর মধ্যে আছে। যেমন কার্বন তোমার প্রোটিনের মধ্যে আছে, কার্বন তোমার ফ্যাটের মধ্যে আছে, কার্বন তোমার কার্বোহাইড্রেটের মধ্যে আছে। একটা কার্বোহাইড্রেটের এক্সাম্পল দাও, গ্লুকোজ। গ্লুকোজের ফর্মুলা কি, C6H12O6। দেখো এখানেও কার্বন আছে। ভিটামিন, ভিটামিনের মধ্যেও কার্বন আছে, এনজাইমের মধ্যেও কার্বন আছে, সবকিছুর মধ্যে কার্বন আছে, যেটা কিনা আমাদের বডির গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য ভেরি মাচ এসেনশিয়াল। তাহলে কার্বনের ইম্পর্টেন্স এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। ডান। তোলো তোলো, এটাকে তোলো। বইটা কোথায় তোমার, বইটা নাও তুমি। কার্বনের পরে চলে আসো অ্যানাদার ইম্পর্টেন্ট নন মেটাল, যেটা কিনা হচ্ছে অক্সিজেন। আর আমরা জানি, সবাই জানি অক্সিজেন রেসপিরেশনের জন্য লাগে, হ্যাঁ কি না? তার মানে এখানে ব্রিদিং এর জন্য লাগে। আর একটা, এটা কিন্তু ব্রিদিং বা রেসপিরেশন তো হয়ে গেল বায়োকেমিক্যাল প্রসেস, হ্যাঁ কি না? বায়োকেমিক্যাল প্রসেসের জন্য অক্সিজেন লাগে, কিন্তু এমন কোন ফিজিক্যাল প্রসেস বলো যেটাতে অক্সিজেন লাগে, বলো। এমন কোন, হ্যাঁ বলো বলো। বার্নিং, ভেরি গুড। তাহলে অক্সিজেন ইজ অলসো ইউজড ফর কম্বাশন অর বার্নিং। তাহলে ওটা হয়ে গেল আর একটা ফিজিক্যাল প্রসেস যেখানে অক্সিজেন ইউজ হয়। তাহলে এটা হয়ে গেল অক্সিজেনের ইউজ। আচ্ছা, তারপরে আর একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে নন মেটাল, হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন এর একটা মানে একটাই ইম্পর্টেন্স এখানে লেখা আছে, কিন্তু আর একটা ইম্পর্টেন্স তোমাদেরকে বলে রাখি, যেটা বায়োলজিতে আছে। বায়োলজিতে লাইফ প্রসেস চ্যাপ্টারে আছে, প্ল্যান্টের নিউট্রিশনে নাইট্রোজেনের ইম্পর্টেন্স কি, ফটোসিনথেসিসের ওখানে ছিল। নাইট্রোজেন প্ল্যান্ট কি বানানোর জন্য ইউজ করে, প্রোটিন। নাইট্রোজেন কি বানানোর জন্য ইউজ হয়, প্রোটিন, এটা মনে রাখবা। কিন্তু এখানে নাইট্রোজেনের ইউজ যেটা লেখা আছে সেটা হচ্ছে রিডিউসেস দ্য রেট অফ কম্বাশন এন্ড মেক্স ইট সেফ। এখান থেকে এত অবধি। স্যার এটার মানেটা আমি বুঝলাম না।
আচ্ছা ধরে নাও, এইদিকে দেখো, ধরে নাও এখানে একটা এখানে মনে করো একটা আগুন জ্বলছে, ফায়ার। তাহলে ফায়ারে কোন গ্যাস ইউজ হচ্ছে? জেনারেলি অক্সিজেন ইউজ হচ্ছে। কিন্তু এই এই আশেপাশের অ্যাটমসফিয়ারে আবার নাইট্রোজেনও আছে। কি বোঝা গেল কথাটা? নাইট্রোজেন থাকার জন্য এই বার্নিংটা কন্ট্রোলড ওয়েতে হচ্ছে। যদি নাইট্রোজেন না থাকতো, তাহলে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন হয়ে এত জোরে আগুনটা হতো যে পুরা মানে আনকন্ট্রোল ওয়েতে বার্নিংটা হতো। মানে তুমি যদি একটা ম্যাচস্টিক্সও জ্বালাতা, তাহলে ওটা বিশাল বড় একটা আগুন হয়ে যেত। কিন্তু নাইট্রোজেন থাকার জন্য এই বার্নিংটা কন্ট্রোলড ওয়েতে হচ্ছে। এইটা ইম্পর্টেন্স এখানে দেওয়া আছে, যে দেখো লেখা আছে কি, রিডিউসেস দা রেট অফ কম্বাশন এন্ড মেক্স ইট সেফ। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট নন মেটাল কি স্যার? আর একটা ইম্পর্টেন্ট নন মেটাল হচ্ছে সালফার। স্যার সালফার কি কাজে লাগে? প্ল্যান্ট আর অ্যানিমালের অনেক বডির অনেক কাজে লাগে। যেমন এখানে দেখো লেখা আছে, আমাদের হেয়ারে আছে, অনিয়ন, গার্লিক, উল, এগুলোতে সালফারের প্রেজেন্স পাওয়া যায়। তাহলে এখান থেকে এত অব্দি আর একটা ব্র্যাকেট করে দাও। স্যার তাহলে আর্থের ক্রাস্টে সব থেকে বেশি নন মেটাল পাওয়া যায় কোনটা? অক্সিজেন। আর্থের ক্রাস্টে মানে মাটিতে সব থেকে বেশি পাওয়া যায় কাকে? অক্সিজেন। তোমরা আবার ভেবো না এই অক্সিজেন মানে O2। O2 আছে, কিন্তু আমাকে বলো তো, যদি মাটির মধ্যে জল থাকে H2O, তাহলে এটাও তো ও, একই না? যদি মাটির মধ্যে বালি থাকে, বালির ফর্মুলা হচ্ছে সিলিকন ডাই অক্সাইড, SiO2, তাহলে এটাও তো অক্সিজেন। ইয়েস অর নো? সব অক্সিজেনকে মিলিয়ে বলা হচ্ছে 50%। কথা বুঝলা? বুঝলা আমার কথাটা? এখানে অক্সিজেন মানে মাটিতে অক্সিজেন সব থেকে বেশি, মানে শুধু ভেবো না আবার মলিকিউলার অক্সিজেন মানে O2 ভেবো না, মানে ইন কম্পাউন্ড ফর্মেও আছে আবার অক্সিজেন। ওয়াটারের মধ্যে অক্সিজেন আছে, বালির মধ্যে অক্সিজেন আছে, আরো অনেক কিছুর মধ্যে অক্সিজেন আছে। সব মিলিয়ে অক্সিজেন মাটিতে টোটাল কত পাওয়া যায়? 50% পাওয়া যায়। তাহলে স্যার এত অব্দি ব্র্যাকেট করে দাও। এবার তাহলে স্যার সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট নন মেটাল কোনটা মাটিতে? সেটা হচ্ছে তোমার, কোথায় গেল, সিলিকন। সিলিকন মানে বালি, কিন্তু বালি এই এসআই ফর্মে পাওয়া যায় না। সিলিকন মানে এসআই, অ্যাকচুয়ালি বালির ফর্মুলা হচ্ছে SiO2, সিলিকন ডাই অক্সাইড, হুইচ কনস্টিটিউয়েন্টস অ্যাবাউট 26% অফ আর্থস ক্রাস্ট। তাহলে সব থেকে বেশি হয়ে গেল অক্সিজেন, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার। তার আর বাকি যেগুলো নন মেটাল ওগুলো একটু অনেক কম কম ফর্মে পাওয়া যায়। কি হয়ে গেল ব্যাপারটা? আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে কার্বন। কেন নাই এখন কি করে বলবো? কার্বন আছে, কার্বন অনেক ডিপে আছে বুঝলা, মানে আর্থের অনেক কোরের দিকে কার্বন বেশি। তোমার আর ওজন কতটুকুনি আর্থের মানে মাসের কম্প্যারিজনে, এটা আর্থের মাসের কম্প্যারিজনে এটা করা হয়েছে। আর্থের মাসও না, মানে আর্থের ক্রাস্টের কম্প্যারিজনে, বুঝতে পারছো কথাটা? গোটা আর্থ না। এবার আর্থের ক্রাস্ট কতটা, মনে করো খুব বেশি হলে 12 ফুট ডিপ, 12-13 ফুট ডিপ পর্যন্ত অক্সিজেনই বেশি পাওয়া যায় বুঝলা। তার থেকে নিচে গেলে অন্য এলিমেন্ট তুমি পাবা। আচ্ছা স্যার, এবার চলে আসি আমরা, কোথায় গেল রে, টু নন মেটাল অক্সিজেন এন্ড নাইট্রোজেন। আচ্ছা, তো স্যার আর্থের ক্রাস্টে তো বুঝলাম, কিন্তু স্যার অ্যাটমসফিয়ারে সব থেকে বেশি কোনটা? অ্যাটমসফিয়ারে সব থেকে বেশি হচ্ছে, ফার্স্টে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন। ও সরি, ফার্স্টে নাইট্রোজেন কত পার্সেন্ট? 72% না? অক্সিজেন কত পার্সেন্ট? 26। হ্যাঁ, ওই 27%, যাই হোক। তাহলে অ্যাটমসফিয়ারে সব থেকে বেশি দেখো লেখা আছে মেইন কনস্টিটিউয়েন্টস অফ এয়ার আর অক্সিজেন, সিলিকন। আচ্ছা হয়ে গেল এটা, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। আচ্ছা স্যার, ওশানে সব থেকে বেশি কি আছে ওশানে? আহ ওশানে তো বেশি ওয়াটারই পাওয়া যায়, হ্যাঁ কি না? ওয়াটার মানে কি হয়ে গেল? H2O। তাহলে H মানে কি হয়ে গেল? হাইড্রোজেন, আর O মানে কি হয়ে গেল? অক্সিজেন। তাহলে ওশানে হচ্ছে তোমার সব থেকে বেশি পাওয়া যায়, এখান থেকে ব্র্যাকেট করো।
যে হাইড্রোজেন এন্ড অক্সিজেন আর দ্য মেইন কনস্টিটিউয়েন্টস অফ ওশান ইন দ্য ফর্ম অফ ওয়াটার। আচ্ছা স্যার, ওশানে তো NaCl ও পাওয়া যায়, ইয়েস অর নো? সোডিয়াম ক্লোরাইড মানে লবণ পাওয়া যায় কিনা? তাহলে NaCl এর মধ্যে কোনটা নন মেটাল, Na না Cl? Cl হচ্ছে নন মেটাল। তাহলে অ্যানাদার নন মেটাল ক্লোরিন অলসো অকার্স ইন ওশান ইন দ্য ফর্ম অফ মেটাল ক্লোরাইড। কোন মেটাল ক্লোরাইডের কথা বলা হয়েছে? সোডিয়াম ক্লোরাইডের কথা বলা হয়েছে। কে বুঝতে পারলো না বলো? সোডিয়ামটা হচ্ছে মেটাল আর ক্লোরিন হচ্ছে হয়ে গেল ক্লোরাইড, তাহলে হয়ে গেল মেটাল ক্লোরাইড। কি ডান তো? আচ্ছা, আচ্ছা, এইবার তাহলে আমরা শুরু করি হচ্ছে, এদিকে তাকাও, ফিজিক্যাল প্রপার্টিজ অফ মেটাল। ফিজিক্যাল প্রপার্টি কিন্তু অনেক সহজ, কেমিক্যাল প্রপার্টি এখনো ঢুকবোই না, তাই ফিজিক্যাল প্রপার্টি কিন্তু তাড়াতাড়ি শেষ করবো আজকে, হ্যাঁ। কেমিক্যাল প্রপার্টিতে পরের দিন থেকে স্টার্ট করব। তাহলে ফিজিক্যাল প্রপার্টি অফ মেটাল থেকে প্রথমে দেখে নাও। এই যে মেটাল আর ম্যালিয়েবল, ম্যালিয়েবল মানে কি লেখা আছে, যে মেটাল ক্যান বি বিটেন ইনটু শিট উইথ এ হ্যামার উইদাউট ব্রেকিং। এই যে পাশের পিকচারটা দেখো, যে মেটালকে হ্যামার দিয়ে স্ট্রাইক করলেও মেটাল ভাঙছে না, কিন্তু মেটাল থিন শিটে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে ম্যালিয়েবিলিটির ডেফিনেশনটা এখান থেকে মার্ক করে নাও, এখান থেকে এত অবধি, যে the property which allows the metal to be hammered into thin sheet is called malleability। এবার স্যার, সব থেকে ভালো ম্যালিয়েবল মেটাল কোনগুলো? যেমন হচ্ছে গোল্ড, সিলভার, এগুলো হচ্ছে সব থেকে, দেখো লেখা আছে বেস্ট ম্যালিয়েবল মেটাল। স্যার গোল্ড সিলভারের পরে কে ভালো? অ্যালুমিনিয়াম আর কপার হচ্ছে তারপরে বেস্ট ম্যালিয়েবল মেটাল। স্যার এই ম্যালিয়েবিলিটির ইউজ কি? এই যে দেখে নাও, সিলভারের ম্যালিয়েবিলিটির ইউজ দেখে নাও। সিলভার এত ম্যালিয়েবল যে এটাকে ডেকোরেটিং সুইট, মিষ্টি সাজানোর জন্য ইউজ করা হয়। যেমন আমরা কাজুর বরফি যখন খাই, দেখেছো না, ওর উপরে একটা চকচকে একটা লেয়ার থাকে, ওটা হচ্ছে সিলভারের ফয়েল। তারপরে ধরে নাও তুমি নান কিনতে গেছো, নান কিনতে গেলে তোমাকে নানটা একটা বেশ মানে একটা চকচকা ফয়েলের মধ্যে দিয়ে দেয়, হ্যাঁ কি না? ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম মেটাল ফয়েল। তো এগুলো কোয়াইট ম্যালিয়েবল এন্ড ক্যান বি কনভার্টেড ইনটু শিট কল্ড অ্যালুমিনিয়াম ফয়েল। তারপরে স্যার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আর কি কি করানো হয়? বিস্কিট, মানে র্যাপিং, র্যাপিং আইটেমস লাইক বিস্কিট, চকলেট, মেডিসিন, সিগারেটস এটসেট্রা। কি বুঝলা দীপ্রিয়? সিগারেটস, হ্যাঁ কি বললা? না, ওটা খুবই কম থাকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো মিল্ক বটলের ক্যাপ, মিল্ক বটলের ক্যাপও অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বানানো। তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমরা কি বানাই? কুকিং ইউটেনসিলস, মানে বাসনপত্র বানাই, যেরকম আমাদের হাঁড়ি কড়াই, এগুলো সব অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, হয় কি না? হ্যাঁ, হ্যাঁ, ওটা একটু হার্ড অ্যালুমিনিয়াম, কিন্তু অ্যালুমিনিয়াম ম্যালিয়েবল জন্যই ওকে শেপ দেওয়া যায়। স্যার আর অ্যালুমিনিয়াম ছাড়া আর কে আছে? কপার। কপারও বেশ ভালো ম্যালিয়েবল, সেই জন্য কপার দিয়ে কি বানানো হয়? ইউটেনসিলস এন্ড কন্টেইনার বানানো হয়। স্যার কপারের পরে কে ভালো? আয়রন ভালো। আয়রন দিয়েও আমরা কি বানাই? যে বক্স বানাই, বাকেট বানাই, ড্রাম বানাই, ওয়াটার ট্যাঙ্ক বানাই, এগুলো আয়রন দিয়ে বানাই। তো তোমাকে এখান থেকে কি কোয়েশ্চেন দিবে স্যার? গিভ টু ইউজেস অফ মেলাবিলিটি অফ মেটাল। তো তুমি মনে করো সিলভারের একটা এক্সাম্পল দিয়ে বলে দিলা, বা অ্যালুমিনিয়ামের একটা এক্সাম্পল দিয়ে বলে দিলা, বুঝা গেল? আচ্ছা, অথবা তোমাকে কি দিতে পারে? অ্যাজারশন রিজন হিসাবে দিতে পারে। কি দিল? অ্যাজারশন দিল যে সিলভার মেটাল ইজ হাইলি ম্যালিয়েবল। বুঝা গেল? সিলভার মেটাল ইজ হাইলি ম্যালিয়েবল, এরকম দিয়ে দিল। না, এটা অ্যাজারশনে দিল না, সরি, এটা দিয়ে দিল রিজনে। এটা মনে করো দিয়ে দিল রিজনে, হ্যাঁ। অ্যাজারশনে দিল হচ্ছে সিলভার ফয়েল ইজ ইউজ টু মেক ইউজ টু ডেকোরেটিং সুইট। কি বুঝা গেল? ডেকোরেটিং সুইট দিয়ে দিল। তাহলে কি অ্যাজারশনও ট্রু, রিজনও ট্রু, এন্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাজারশন। কি বোঝা যাচ্ছে?
তো এগুলো কিন্তু অনেক ভাবেই দিতে পারে, তোমাকে ইউজ লিখতে বলতে পারে অথবা অ্যাজারশন রিজন হিসেবেও দিতে পারে। আচ্ছা, নেক্সট চলে আসো। মেটাল হচ্ছে ডাকটাইল। ডাকটাইল কথাটার মানে কি বলেছিলাম? ক্যান বি ড্রন অর স্ট্রেচড ইনটু ওয়্যার, তার বানানো যায়। তো ওটা হচ্ছে তোমার সব থেকে ভালো কে মেটাল। তাহলে এখানে ডাকটাইলিটির ডেফিনেশন মার্ক করো, দ্য প্রপার্টি হুইচ অ্যালাউজ দ্য মেটাল টু বি ড্রন ইনটু থিন ওয়্যারস কল্ড ডাকটাইলিটি। তাহলে স্যার সব থেকে ভালো ডাকটাইল মেটাল কে? গোল্ড। গোল্ড এতটা ডাকটাইল যে 1 গ্রাম গোল্ড কে স্ট্রেচ করে করে তুমি 2 কিলোমিটার লম্বা তার বানাতে পারো। ভাবো, গোল্ড হচ্ছে এতটাই ডাকটাইল। তাহলে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। সেই জন্য মনে করো কয়েক গ্রাম গোল্ড দিয়ে বেশ সুন্দর কানের দুল বানিয়ে দেওয়া যায়, গলার হার বানানো যায়, হ্যাঁ কি না? তো তারপরে চলে আসো, সিলভারও বেশ ভালো ম্যালিয়েবল, সরি ডাকটাইল। সিলভার ইজ অলসো অ্যামং দ্য বেস্ট ডাকটাইল মেটাল। তো গোল্ড আর সিলভারের পরে কে চলে আসে? কপার আর অ্যালুমিনিয়াম চলে আসে। সেই জন্য কপার আর অ্যালুমিনিয়াম দিয়ে আমরা ইলেকট্রিক ওয়্যার বানাই। দেখো, কপার ওয়্যারস এন্ড অ্যালুমিনিয়াম ওয়্যারস হুইচ আর ইউজড টু ইলেকট্রিক ওয়্যারস। আচ্ছা, তারপরে চলে আসো, এর পরে কারা কারা বেশ ডাকটাইল? আয়রন হয়, ম্যাগনেসিয়াম হয়, টাংস্টেন হয়, এরাও ডাকটাইল। তো আয়রন দিয়ে কি বানানো হয়? আয়রন ওয়্যার দিয়ে আমরা ওয়্যার গজ বানাই। ওয়্যার গজ মানে হচ্ছে বুনানি তার, যেটা দিয়ে বেড়া বাঁধে। দেখেছো গ্রামে গঞ্জে যে বেড়া বাঁধে, ওটা হচ্ছে আয়রনের তার। তারপরে স্যার ম্যাগনেসিয়াম তারের কি ইউজ? ম্যাগনেসিয়াম তার জেনারেলি কোনো প্র্যাকটিক্যাল ইউজ নেই, এগুলো ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টের জন্য ইউজ করা হয়। আর আমরা সবাই জানি যে টাংস্টেন তার দিয়ে কি বানানো হয়, হ্যাঁ কি না? ইলেকট্রিক বাল্ব বানানো হয়, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট। টাংস্টেনকে ইউজ করে ইলেকট্রিক বাল্ব কে বানিয়েছিল? থমাস অ্যালভা এডিসন। তো থমাস অ্যালভা এডিসন বলেছিল, থমাস অ্যালভা এডিসন মনে করো 10,000 বার ট্রাই করে একবার সাকসেস পেয়েছিল। তার মানে 9,999 বারও ফেল করেছিল। তো ওটাতে থমাস আলভা এডিসনের একটা বড় ডায়লগ আছে, যে মানে ওকে একটা ইন্টারভিউ করা হয়েছিল যে হোয়াট ডু ইউ সি অ্যাবাউট ইউর 999 999 ফেলিওর। তখন ও বলেছিল যে আমি ওটাকে ফেলিওর হিসেবে দেখি না, আমি ওটাকে আমার সাকসেসের ইচ স্টেপ হিসেবে দেখি। বুঝলো? তো এটা হয়ে গেল ম্যালিয়েবিলিটির কি বলতো এক্সাম্পল গুলো। এগুলা খুবই ইজি কিন্তু, হ্যাঁ, ফিজিক্যাল প্রপার্টি কিন্তু খুবই ইজি। আর এগুলা জাস্ট একবার রিডিং করে রাখলেই তোমার মনে রাখার কথা। আচ্ছা, নেক্সট চলে আসো 3 নাম্বার, মেটালস আর গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। তো এটার জাস্ট এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, মেটাল অ্যালাউ দ্য হিট টু পাস থ্রু দেম ইজিলি। আর এটার একটা এক্সপেরিমেন্ট আছে, এই এক্সপেরিমেন্টটা উই টেক এ ফ্ল্যাট অ্যালুমিনিয়াম রড, এটা এখান থেকে এই যে এত অবধি পড়ে রাখবা। তো স্যার মেটালের এই তোমরা এই পিকচারটা ভালো করে দেখো, ফিগার 5টা দেখো। আর আমি হচ্ছে এখানে একটা ওইটারই পিকচার ড্র করছি। তো মনে করো তুমি এখানে একটা স্ট্যান্ড নিলা, মনে করো তুমি এখানে একটা স্ট্যান্ড নিলা, এই স্ট্যান্ডের সাথে তুমি মনে করো একটা অ্যালুমিনিয়ামের রডকে ক্লিপ দিয়ে লাগিয়ে লাগিয়ে রেখেছো। মনে করো অ্যালুমিনিয়ামের একটা রড এখানে আছে। এবার এই অ্যালুমিনিয়াম রডের নিচের দিকে এখানে ওয়্যাক্স দিয়ে মানে মোম দিয়ে, বোঝা যাচ্ছে, মোম দিয়ে তুমি কতগুলো পিন লাগিয়ে রেখেছো, এরকম করে পিন লাগিয়ে রেখেছো। এরকম ওয়্যাক্স দিয়ে তুমি পিন লাগিয়ে রেখেছো এরকম করে। এবার তুমি এই দিকে বুনসেন বার্নার দিয়ে এই দিক থেকে হিট দিচ্ছ। তো হিট দিলে দেখা যাবে কি সবার ফার্স্টে এই পিনটা নিচের দিকে পড়ে গেল, মানে এই ওয়্যাক্সটা গলে গেল। আর ওয়্যাক্সটা 1 নাম্বার এ আগে পড়লো, তারপরে পড়বে এ, তারপরে পড়বে এই পিনটা মানে 2 নাম্বার, তারপরে পড়বে কে? এই পিনটা মানে 3 নাম্বার, তারপরে পড়বে এই পিনটা মানে এটা হয়ে গেল তোমার 4 নাম্বার। কি বোঝা গেল কথাটা? তার মানে কি হিট আমি বলতে পারি যে হিটটা এই যেই দিকে অ্যাপ্লাই হচ্ছে সেইখান থেকে কোল্ডার রিজিয়নের দিকে যাচ্ছে, এই দিকটা কোল্ড, ইয়েস অর নো? তাহলে হট রিজিয়ন থেকে হিট কোন দিকে যাচ্ছে? কোল্ড রিজিয়নের দিকে যাচ্ছে থ্রু দিস মেটাল বার।
এবার কোশ্চেনটা হচ্ছে হিটটা যাচ্ছে কি করে, হিটটা কিভাবে যায় স্যার, মেটালের মধ্যে দিয়ে হিট কিভাবে যায়। তো মনে করো এটা হচ্ছে ওই অ্যালুমিনিয়ামের রডটা, ভাবো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের রড। এবার অ্যালুমিনিয়ামের রডের ভিতরে অ্যালুমিনিয়ামের অ্যাটমস গুলো আছে, ইয়েস অর নো বলো, অ্যালুমিনিয়ামের অ্যাটমস গুলো আছে। এবার তুমি মনে রাখবে অ্যালুমিনিয়ামের লাস্টের অরবিটে তিনটা ফ্রি ইলেকট্রন থাকে, কটা, তিনটা ফ্রি ইলেকট্রন থাকে। কেন স্যার, কারণ অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 13। তাহলে 13 কে কে এল এম করে সাজাও, কে তে কটা, দুটা, এল এ কটা, আটটা, তাহলে 8 2 10 হয়ে গেল, 13টার মধ্যে 10টা হয়ে গেলে এম এ কটা থাকবে, তিনটা। এই তিনটা ফ্রি ইলেকট্রন অ্যালুমিনিয়ামের এদিকে আছে। তো যখন তুমি এই দিক থেকে হিট অ্যাপ্লাই করছো, তুমি জানো তো হিট অ্যাপ্লাই করলে অ্যাটমের কাইনেটিক এনার্জি বেড়ে যায়, আর অ্যাটম গুলো এরকম করে এই দুই দিকে ভাইব্রেট করতে শুরু করে, এরকম করে, হ্যাঁ কি না, এরকম করে ভাইব্রেট করার সময় ও কি করে, নিজের ফ্রি ইলেকট্রন গুলোকে ছেড়ে দেয়, নিজের ফ্রি ইলেকট্রন করে পাশের অ্যাটমকে দিয়ে দেয়। তখনই ওই ইলেকট্রনের থ্রু হিট এনার্জিটা পাশের অ্যাটমে চলে গেল। তারপরে এ যখন আবার হিট আপ হবে, এ আবার ভাইব্রেট করতে শুরু করবে, তখন এ ইলেকট্রনকে ছেড়ে দিয়ে পাশের অ্যাটমকে দিয়ে দিবে, তখন আবার এ ভাইব্রেট করতে শুরু করবে। এরকম করে কন্টিনিউয়াসলি ইলেকট্রন একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমে যায়, আর ইলেকট্রনের সাথে সাথে কি চলে যায়, হিটটাও চলে যায়। তাহলে হিটটা এই দিকে অ্যাপ্লাই করা হলো, চলে গেল এই দিকে। তাহলে কে নিয়ে যাচ্ছে তোমার হিটটা কে নিয়ে যাচ্ছে, ইলেকট্রনস নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি বলা উচিত ফ্রি ইলেকট্রনস। কি বোঝা গেল ব্যাপারটা, নাকি আরেকবার রিপিট করবো, ডান। তাহলে দেখো এইখানে এই কথাগুলো কিন্তু আহ এখানে কিন্তু এগুলো ভালো করে মনে রাখবা, এই ইলেকট্রন দিয়ে যে ব্যাপারটা ওটা পরে আছে, কিন্তু এই যে দেখো ইলেকট্রন আমি পরে মার্ক করে দিচ্ছি। আগে তো সবার প্রথমে দেখে নাও যে সব থেকে ভালো হিট কন্ডাক্ট করতে পারে কোন মেটাল, সিলভার মেটাল ইজ দা বেস্ট কন্ডাক্টর অফ হিট। এটা হয়ে গেল। তাহলে স্যার ইয়ের পরে সিলভারের পরে কে ভালো, কপার আর অ্যালুমিনিয়াম হচ্ছে এরাও ভালো গুড কন্ডাক্টর অফ হিট। সেই জন্য কুকিং ইউটেনসিলস মানে বাসনপত্র, তারপরে হচ্ছে ওয়াটার বয়লার, এগুলো সব কি দিয়ে বানানো, আইদার কপার আর অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, বিকজ দে আর ভেরি গুড কন্ডাক্টর অফ হিট। স্যার সব থেকে খারাপ কন্ডাক্টর অফ হিট কোন মেটাল, লিড হচ্ছে সব থেকে খারাপ কন্ডাক্টর, দেখো লেখা আছে দ্য পুয়ারেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যামং দ্য মেটাল ইজ লিড, এত অব্দি ব্র্যাকেট করে দাও। তাহলে তো স্যার সিলভার মেটাল যদি সব থেকে ভালো হয়, তাহলে আমরা বাসনপত্র সিলভার দিয়ে না বানাই, কপার আর অ্যালুমিনিয়াম দিয়ে কেন বানাই, বানাও সিলভার দিয়ে। কে মানা করছে, বানাও, বানাও সিলভারের হাঁড়ি কড়াই বাসন, হ্যাঁ প্রেসার কুকার বানাও। যদি টাকা থাকে তো সবাই বানাতে পারবে। আচ্ছা, এবার চলে আসি, এই যে ইলেকট্রনের যে এক্সাম্পলটা আমি বললাম, ইলেকট্রনের যে এক্সপ্লেনেশনটা আমি বললাম, যে কিভাবে হিট এনার্জি হট রিজিয়ন থেকে কোল্ড রিজিয়নের দিকে যাচ্ছে, ওটা এখান থেকে মার্ক করো। when a metal is heated its atom gain energy and vibrate more vigorously, বললাম কি না, this energy is transferred to the electrons present in the atom. The electron can move through the metal. When the energetic electron move through the metal, they transfer energy to other electron and atom of the metal. তাহলে এইখান থেকে এই যে এত অবধি এন্ড পর্যন্ত একটা ব্র্যাকেট করে রাখো, ইলেকট্রনের যেটা আমি এক্সপ্লেনেশন দিলাম সেটা এত অবধি ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যাজ ওয়েল, আর এটাও সেম এক্সপ্লেনেশন দিয়ে হবে, ইলেকট্রন দিয়ে, রাজদীপ, এটাও সেম ইলেকট্রন দিয়েই কিন্তু হবে। তাহলে এখান থেকে ব্র্যাকেট, এখান থেকে আন্ডারলাইন করে দাও, জাস্ট মেটাল অ্যালাউ ইলেকট্রিসিটি অর ইলেকট্রিক কারেন্ট টু টু পাস থ্রু দেম ইজিলি। তো এখান থেকে এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, তুমি এইদিকে, এদিকে তাকাও, তুমি এইদিকে একটা ব্যাটারি নিয়ে এসো, দেখো ব্যাটারি, ব্যাটারির একদিকে একটা তার দিয়ে বাল্বের সাথে কানেক্ট করেছো, তা বাল্ব থেকে একটা তার বের করেছো, আবার ব্যাটারির থেকে আর একটা এইদিকে তার বের করেছো, এই দুই দিকে আছে ক্রোকোডাইল ক্লিপ, ক্রোকোডাইল ক্লিপ যেটা কিনা মানে কোনো কিছুর সাথে আটকে যায়।
তো এবার কি করলা যে এই ক্রোকোডাইল ক্লিপের মাঝখানে দুটো ক্রোকোডাইল ক্লিপ দিয়ে তুমি অ্যালুমিনিয়াম ফয়েলকে আটকে দিলা। তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল যদি আটকে দাও তাহলে দেখো বাল্বটা গ্লো করছে। বাল্বটা গ্লো করছে মানে কি, তার মানে ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি এদিকে যাচ্ছে, ইয়েস অর নো? তার মানে অ্যালুমিনিয়াম ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। যদি অ্যালুমিনিয়াম না নিয়ে আমরা যদি এই পেপার ক্লিপের মাঝখানে যদি সরি ক্রোকোডাইল ক্লিপের মাঝখানে যদি পেপার নিতাম, বলো, যদি পেপার নিতাম তাহলে কি বাল্বটা গ্লো করতো? না, কারণ পেপার ইজ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অর ইনসুলেটর, হ্যাঁ কি না? তাহলে এই এক্সপেরিমেন্টটা বোঝানোর কিছু নেই, তুমি এটা নিজেও বুঝতে পারছো। এটা তোমরা এখান থেকে এত অবধি জাস্ট ব্র্যাকেট করে রাখো, এটা রিডিং করে রাখবা কেস বেসড কোয়েশ্চেনের জন্য। জাস্ট এখান থেকে এত অবধি কেস বেসড কোয়েশ্চেন হিসাবে জাস্ট রিডিং করে রাখবা। তো স্যার সব থেকে ভালো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভ মেটাল কোনটা? সিলভার। সিলভার মেটাল ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। স্যার সিলভারের পরে কে বেস্ট? কপার। কপার মেটাল ইজ দ্য নেক্সট বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তারপরে কে? গোল্ড, অ্যালুমিনিয়াম, টাংস্টেন। সেই জন্য আমরা আমাদের বাড়ির যে ইলেকট্রিক ওয়্যার যে ইউজ করি সেটা কি দিয়ে তৈরি? মেনলি কপার আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, বিকজ দে আর ভেরি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তারপরে আর কে আছে? কপার ছাড়া আর কে আছে? আয়রনও ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, মার্কুরিও করতে পারে, কিন্তু সরি 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 সরি, এটা দরকার নাই। এদের মধ্যে রেজিস্ট্যান্স আছে, মানে এরা অত ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, এটা দরকার নেই। তো স্যার সিলভার যদি সব থেকে ভালো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভ হয় তাহলে সিলভারকে কেন ইউজ করি না আমরা বাড়ির তারে ইউজ করি? করো করো, আমার বাড়ির ওয়্যারিং একবারে সিলভার দিয়ে করা আছে। হ্যাঁ, চোর আছে আগে কিছু করবে, তার চুরি করবে, ঠিক ঠিক ঠিক, গুড। এই শহরের মাইন্ডটা একবারে চোরে, হ্যাঁ চোরের মধ্যে। আচ্ছা, এবার চলে আসি স্যার এদিকে, মেটাল কেন ভালো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? আস্তে, এটারও সেম রিজন কি বলতো? মেটালের মধ্যে আছে ফ্রি ইলেকট্রনস, ওই একই রিজন যেটা দিয়ে আমি হিটটা বুঝালাম, ওই একই রিজন। তো এটা তোমরা এখান থেকে আহ এই ইলেকট্রিক কারেন্ট পর্যন্ত ব্র্যাকেট করে দাও, তাহলেই হয়ে যাবে। স্যার মেটাল তো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কিন্তু মেটালের বাইরের দিকে এই যে দেখো ইয়েলো, রেড, ব্লু কালারের বা হোয়াইট কালারের দেখো একটা কোটিং করা আছে, হ্যাঁ কি না? এই কোটিংটা আইদার প্লাস্টিকের হয় আর অথবা পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইডের হয়। কেন স্যার? কারণ এরা হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর মানে কি? যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যায় না। তো বাই চান্স যদি তুমি কখনো তারকে টাচ করেও দাও, হ্যাঁ কি না, তাহলেও তোমার তোমার হাতে ইলেকট্রিক শক লাগবে না, কারণ ওটার বাইরে কিসের কোটিং আছে? প্লাস্টিক আর পিভিসির কোটিং আছে, যে কিনা ইনসুলেটর, যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যায় না। কি বোঝা গেল কথাটা? তাহলে এই লাইনটা এখান থেকে আবার ব্র্যাকেট করে দাও, যেটা ইলেকট্রিক ওয়্যার দ্যাট ক্যারি কারেন্ট ইন আওয়ার হোমস। হ্যাঁ, কভারিং অফ প্লাস্টিক সাচ অ্যাজ পলিভিনাইল ক্লোরাইড, পিভিসির ফুল ফর্মটা একটু মনে রেখো। তো যেটা কিনা হচ্ছে বলেছে একটা ইনসুলেটর ডাজ নট অ্যালাউ ইলেকট্রিক কারেন্ট টু পাস থ্রু ইট। তাহলে এটা এই পরের পেজে শক অবধি, ইলেকট্রিক শক অবধি ব্র্যাকেট করে দাও। আচ্ছা, নেক্সট 5 নম্বরে চলে আসো। মেটাল আর লাস্ট্রাস অর শাইনি, যেটা যেই কারণে মেটাল দিয়ে গয়নাগাটি বানানো হয়। তাহলে লাস্ট্রাসের ডেফিনেশনটা এখান থেকে মার্ক করো। The property of a metal of having a shining surface is called metallic luster or chamak। এখান থেকে এত অবধি। তো এটা আশা করি বোঝানোর কিছু নাই। ফর এক্সাম্পল গোল্ড, সিলভার এগুলো দিয়ে আমরা জুয়েলারি বানাই, হ্যাঁ কি না? তো এটা তোমরা এখান থেকে এই যে এত অবধি ব্র্যাকেট করে দাও, কারণ এরা হচ্ছে গুড রিফ্লেক্টর অফ লাইট, মানে সোনা সিলভারের উপরে লাইট পড়লে বেশ ভালো রিফ্লেক্ট হয়, তাই ভালো চকচক করে। এই প্রপার্টির জন্য সিলভার দিয়ে আগে মিরর বানানো হতো, মিররের পিছন দিকের কোটিংটা সিলভারের দেওয়া হতো, যা কারণ সিলভার লাইট রিফ্লেক্ট করে আর মুখটা ভালো দেখা যায়।
এখন সিলভার ইউজ না করে আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি। কেন স্যার সিলভার কেন? সিলভারের আয়না। আচ্ছা স্যার, কিন্তু আমি দেখেছি কি যে স্যার মেটালকে যদি আমি বেশি দিন, এদিকে তাকাও, মেটালকে যদি আমি বেশি দিন এয়ার বা ময়েশ্চারে যদি অনেক দিন এক্সপোজড রাখি, তাহলে ওর মানে শাইনি অ্যাপিয়ারেন্সটা চলে যায়, আর ওর অ্যাপিয়ারেন্সটা ডাল হয়ে যায়, মানে অত চমকটা আর থাকে না। হ্যাঁ, এবার এটার কারণ কি? কারণ অ্যাটমসফিয়ারে আবার কি আছে? অ্যাটমসফিয়ারে আছে অক্সাইড, হ্যাঁ কি না? তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে ময়েশ্চার মানে ওয়াটার, এগুলোর সাথে মেটাল আবার খুব বেশি রিয়াক্ট করে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, আয়রন, বলো, আয়রনকে যদি এক্সপোজড এয়ারে রাখা হয় তাহলে অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে, আর ময়েশ্চারের সাথে রিয়াক্ট করবে। ময়েশ্চারের সাথে রিয়াক্ট করলে কি বানাবে? Fe2O3 ডট ড্যাশ H2O। এবার ড্যাশের জায়গায় কত মলিকিউল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বলবে? তোমরা বলো, কারণ আমি আগের দিন করিয়েছি। ফেরাস অক্সাইডের সাথে কতগুলো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন লাগে বলো? ফেরাস সালফেট কি? হেপ্টাহাইড্রেট, 7টা লাগে। আর এইটারই নাম কি বলতো? এইটারই নাম হচ্ছে কি বলতো? রাস্ট। তো আয়রনের উপরে জং ধরে যায়, রাস্ট জমে যায়, কারণ ও কি? তাহলে এটা কি হলো? Fe2O3 মানে কি? আয়রনের কি হলো? ও মানে কি? অক্সাইড। ইয়েস অর নো? আচ্ছা, অক্সাইড বানালো স্যার। এবার যদি কপারকে যদি অ্যাটমসফিয়ারে রাখি, মানে ওপেন এয়ারে রাখি, তাহলে ও আবার অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এগুলোর সাথে রিয়াক্ট করবে। এগুলোর সাথে রিয়াক্ট করে কি বানাবে? CuCO3 প্লাস সিউ বানাবে, কপার কার্বনেট। আর হচ্ছে CuOH এরকম কিছু একটা বানাবে, যেইটার কালার হয়ে যায় গ্রিন। আর এই গ্রিন কালারের কোটিং কে কি বলে বলো তো? ক্লাস 8-এ পড়িয়েছিলাম তোমাদেরকে, বলো কি বলে? প্যাটিনা। কিসের উপরে দেখতে পাওয়া যায় এটা? হ্যাঁ হ্যাঁ, স্ট্যাচু অফ লিবার্টি পড়িয়েছিলাম না ক্লাস 8-এ? তো স্ট্যাচু অফ লিবার্টি যখন ফ্রান্স আমেরিকাকে গিফট করেছিল, তখন পুরো গোল্ডেন কালারের ছিল। কপারের যেহেতু গোল্ডেন কালার হয়, বা মানে ব্রাউন কালারের হয়, কিন্তু পরে এখন এটা গ্রিন কালারের হয়ে গেছে, কারণ ওটা অনেক দিন ধরে ওপেন এয়ারের সাথে কন্ট্যাক্ট করে রিয়াক্ট করে করে এরকম ওর উপরে এটা প্যাটিনার লেয়ার পড়ে গেছে। তাহলে এটা কি? CO3 মানে কি? কার্বনেট। ইয়েস অর নো? তাহলে অক্সাইড বলো, কার্বনেট বলো, এগুলোর লেয়ার পড়ে যায়। দেখো ওই কথাটাই লেখা আছে যে the metal lose their shine or brightness on keeping in air for long time and acquire a dull appearance due to the formation of thin layer of oxide, carbonate, sulfide on their surface by slow reaction। তাহলে স্যার আমরা মেটালের এই চমকটা আবার কিভাবে ফিরে পাবো? যদি আমরা মেটালকে আবার স্যান্ড পেপার দিয়ে আবার রাব করি, মানে ঘষে দিই, যদি পালিশ করি, বোঝা গেল? তখন আবার মেটালের চমকটা আবার ফিরে চলে আসে। তাহলে এটা লাস্টে এত অব্দি ব্র্যাকেট করে দাও। আমি বুঝতে পারছি না এখান থেকে এগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে খুব, এত ইম্পর্টেন্ট না কেন, এগুলো খুবই সোজা। যদি ইয়ে করো, এক্সপেক্ট করো এখান থেকে অত বেশি কোয়েশ্চেন আসবে, তোমার এক্সপেকটেশনটা ভুল। কিন্তু দেখা গেল অ্যাজারশন রিজন বা MCQ এর জন্য আসতে পারে। এবার চলে আসো 6 নাম্বার, মেটাল আর জেনারেলি হার্ড। খালি এক্সেপশনটা ভালো করে মনে রাখবা, সোডিয়াম আর পটাশিয়াম, যারা কিনা হচ্ছে সফট মেটাল। সোডিয়াম, পটাশিয়াম এরা বাদ দিয়ে বাকি সব মেটালই খুবই শক্ত হয়, যেমন আয়রন বলো, অ্যালুমিনিয়াম বলো, কপার বলো। তো তুমি এখানে শুধু এক্সেপশনটা মার্ক করে রাখো, দেয়ার আর সাম এক্সেপশন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে সফট মেটাল হুইচ ক্যান বি ইজিলি কাট উইথ এ নাইফ। এই যে দেখো পাশের ছবিটাতে, দেখো নাইফ দিয়ে সোডিয়ামকে কিভাবে কেকের মতো কেটে দিচ্ছে। আচ্ছা, তাহলে মেটালস আর জেনারেলি হার্ড, এখান থেকে এক্সেপশনটা ভালো করে পড়বা, বাকি এমনি এগুলা রিডিং করবা, অত দরকার নেই। 7 নাম্বার চলে আসো, মেটালস আর স্ট্রং। ওই এক্সেপশন ওই সেম একই, সোডিয়াম আর পটাশিয়াম কিন্তু স্ট্রং না। তাহলে স্ট্রং ইন দা সেন্স, এখানে কথা বলা হয়েছে স্ট্রং মানে মেটালের উপরে অনেক লোড চাপালেও মেটাল ভাঙে না, এইটার মানে স্ট্রং ইন দা সেন্স। এখানে ওটা বলা হয়েছে যে
দে ক্যান হোল্ড লার্জ ওয়েট উইদাউট স্ন্যাপিং অর মানে উইদাউট ব্রেকিং। খালি এক্সেপশন কি কি মনে রাখবা, সোডিয়াম আর পটাশিয়াম, এইগুলো কিন্তু অত বেশি হার্ড না। তো স্যার মেটাল যেহেতু এত হার্ড, সেই জন্য মেটালের এই হার্ডনেস এর কি কি ইউজ, ব্রিজ বানানো হয়, বিল্ডিং বানানো হয়, রেলওয়ে লাইন, গার্ডার, মেশিন, ভেহিকল, চেইন, এগুলো সব মেটাল দিয়ে বানানো হয়। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, এগুলো হচ্ছে মেটালের হার্ডনেস এর ইউজ। তারপরে 8 নম্বরে চলে আসো, মেটাল জেনারেলি রুম টেম্পারেচারে মেটালের স্টেট কি বলতো, সলিড। খালি একটাই এক্সেপশন আছে, লিকুইড মেটাল, যেটা হচ্ছে কিনা মার্কিউরি। তো 6 নম্বর হয়ে গেল, এই বাকিটা রিডিং করে রাখবা। 9 নম্বরে চলে আসো, মেটালস হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। খালি এক্সেপশন কি কি বলতো, ওই একই, সোডিয়াম আর পটাশিয়াম। হাই মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট মানে কি, অনেক বেশি টেম্পারেচার লাগে মেটালকে গলাতে। যেমন আয়রনের মেল্টিং পয়েন্ট কত দেওয়া আছে, 1535 ডিগ্রি সেলসিয়াস। তারপরে হচ্ছে কপারের মেল্টিং পয়েন্ট কত দেওয়া আছে, 1083 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কপারকে গলাতে এত টেম্পারেচার লাগবে। কিন্তু এক্সেপশন তোমাদেরকে পড়ে রাখতে হবে এখান থেকে। এক্সেপশন কি কি, সোডিয়াম পটাশিয়াম। সোডিয়ামের মেল্টিং পয়েন্ট ব্র্যাকেটে দেওয়া কত দেওয়া আছে, 98 ডিগ্রি সেলসিয়াস। আর পটাশিয়ামের কত দেওয়া আছে, 64 ডিগ্রি সেলসিয়াস। স্যার এর থেকেও কম মেল্টিং পয়েন্টের কি মেটাল হয়, অবশ্যই হয়, গ্যালিয়াম এন্ড সিজিয়াম। গ্যালিয়ামের মেল্টিং পয়েন্ট হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, সিজিয়ামের কত, মাত্র 28 ডিগ্রি সেলসিয়াস। তো তোমার বডির টেম্পারেচার কত বলো, 37 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তুমি এবার বলো 30, 28, এগুলো 37-এর থেকে কম না বেশি, কম। তার মানে তুমি হাতে নিলেই এই গ্যালিয়াম সিজিয়াম গলে যাবে, কারণ তোমার বডি টেম্পারেচারেই জিনিসটা গলে যাচ্ছে। দেখো, দ্য মেল্টিং পয়েন্ট অফ গ্যালিয়াম এন্ড সিজিয়াম মেটাল আর সো লো দ্যাট দে স্টার্ট মেল্টিং ইন হ্যান্ড বাই দ্য হিট অফ ইয়োর বডি। কি বোঝা গেল, রিপিট করতে হবে কিছু, করতে হলে বলো। এবার চলে আসো 10 নাম্বার, মেটাল হ্যাভ হাই ডেনসিটি। হাই ডেনসিটি মানে এখানে বলা হচ্ছে হেভি। হেভি মানে ভারী। খালি এক্সেপশন ওই একটাই, মানে দুটাই, সোডিয়াম আর পটাশিয়াম। যেমন এখানে তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বলছি, আয়রনের ডেনসিটি হচ্ছে 7.8 গ্রাম/সেন্টিমিটার কিউব। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তারপরে হচ্ছে কিন্তু সোডিয়াম আর পটাশিয়ামের ডেনসিটি কত, সোডিয়াম আর পটাশিয়ামের ডেনসিটি মাত্র 0.97 গ্রাম/সেন্টিমিটার কিউব। আর পটাশিয়ামের হচ্ছে 0.86 গ্রাম/সেন্টিমিটার কিউব। তার মানে এদের ডেনসিটি খুবই কম। এবার স্যার ডেনসিটি কথাটার মানেটা কি বোঝো, ডেনসিটি কথাটার মানে কি, ডেনসিটি কথাটার মানে হচ্ছে, সবাই এদিকে তাকাও, ডেনসিটি কথাটার মানে হচ্ছে, তুমি মনে করো এরকম একটা কিউব নিয়েছো, কিউব, লুডো খেলার যেরকম কিউব হয় সেরকম একটা কিউব নিয়েছো। এই কিউবটার লেন্থ 2 সেন্টিমিটার, ব্রেড 2 সেন্টিমিটার, আবার হাইটও মনে করো, এই যে হাইটটাও মনে করো 2 সেন্টিমিটার। তাহলে ভলিউম কত হলো বলো, ভলিউম হলো 2 × 2 × 2, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, আর সেন্টিমিটার কিউব, কত হয়ে গেল, 8 সেন্টিমিটার কিউব। এবার মনে করো এটা একটা আয়রনের কিউব। তুমি ভাবো এটা একটা আয়রনের কিউব। এবার আয়রনের কিউবের মধ্যে আয়রনের মলিকিউল থাকবে, ইয়েস অর নো বলো। তাহলে এর আয়রনের মলিকিউল এইটুকুনি ভলিউমের মধ্যে এত বেশি আছে, দেখছো আমি কত ঘন ঘন আঁকাচ্ছি মলিকিউল গুলো, এত বেশি আছে যে তুমি ভাবো যে আয়রনের যত সবগুলো মলিকিউল মিলে ওজন হবে, ওজন হবে মোটামুটি ধরে নাও আহ 9, দাঁড়াও এক সেকেন্ড, আয়রনের কত দেওয়া আছে 7.8, হ্যাঁ, তোমার মোটামুটি আমি বললাম 56 গ্রাম, আমি বললাম কথার কথা, কত বললাম, 56, আওয়াজ গুলা করো না। এবার ডেনসিটির, এটা 56 গ্রাম হয়ে গেল কি বলতো, তোমার মাস, বুঝলা। এবার ডেনসিটির ফর্মুলা কি, ডেনসিটির ফর্মুলা ইকুয়াল টু মাস বাই ভলিউম। ডেনসিটির ফর্মুলা কি,
মাস বাই ভলিউম। এবার মাস কত? 56 গ্রাম। ভলিউম কত? 8 সেন্টিমিটার কিউব। তার মানে 56 কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয়? 7। তাহলে 7, 56 ছিল গ্রাম, তাহলে গ্রাম পার। পার কেন? কারণ এখানে বাই আছে। আর 8 কি ছিল? সেন্টিমিটার কিউব, হয়ে গেল সেন্টিমিটার কিউব। তাহলে ডেনসিটির ইউনিট কি? গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো আমি 7 দিয়ে করলাম, বইতে 7 পয়েন্ট কত দেওয়া আছে? 8। তো যাই হোক, আমি বোঝানোর জন্য এটা করলাম। কিন্তু অন দি আদার হ্যান্ড, তুমি যদি এই সেম কিউব নাও, কিন্তু ওটা আয়রনের না নিয়ে যদি তুমি ওটা কিসের নাও? সোডিয়ামের নাও। কথার কথা, তুমি যদি এটা সোডিয়ামের নাও, সেম ভলিউম কত? 8 সেন্টিমিটার কিউব। তুমি দেখবা ওটা 56 গ্রাম না হয়ে, মোটামুটি তোমার 56 গ্রাম না হয়ে মোটামুটি হচ্ছে তোমার এখানে কত দেওয়া আছে? সোডিয়ামের 0.97 না, মোটামুটি ওটা ধরো 77.2 গ্রাম হচ্ছে। কত হচ্ছে? 7.2। 56 গ্রাম না হয়ে কত হচ্ছে? 7.2। তাহলে তুমি এটার ডেনসিটি এবার বের করো। ডেনসিটি কি বললাম? মাস বাই ভলিউম। তাহলে 7.2 ডিভাইডেড বাই 8। 7.2 ছিল গ্রাম, 8 ছিল সেন্টিমিটার কিউব। তাহলে কত হচ্ছে? 7.2 কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয়? 0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 8 নং 72 হয় কিনা? 8 9 72। তো কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, তো সামনে একটা পয়েন্ট বসাই দিলাম। বুঝা গেল? বইতে কত দেওয়া আছে? 0.97 দেওয়া আছে, তো আমি বোঝানোর জন্য 0.9 দিয়েই করলাম, 0.97 দেওয়া আছে। তার মানে ডেনসিটি মানে হচ্ছে কোন পার্টিকুলার ভলিউমে কতটা মাস আছে। কতটা মাস সেটা ডিপেন্ড করবে কতগুলো পার্টিকেল আছে। বুঝা গেল কথাটা? আয়রনের এইটুকু ভলিউমের মধ্যে যতগুলো পার্টিকেল থাকবে, সোডিয়ামের মধ্যে অতগুলো পার্টিকেল কি থাকবে না, একটু ফাঁকা ফাঁকা থাকবে। বুঝলা কথাটা? সেই জন্য সোডিয়াম হচ্ছে কম হালকা, আর আয়রন হচ্ছে অনেক বেশি ভারী। নাম্বার অফ পার্টিকেল ওইটুকুনি জায়গায় অনেক বেশি। এটাকেই বলে হচ্ছে ডেনসিটি। তাহলে এবার নেক্সট চলে আসো 11 নাম্বার। মেটাল হচ্ছে তোমার সোনোরাস। সোনোরাস মিন্স মেটালকে স্ট্রাইক করলে ঢং করে আওয়াজ হয়। সোনোরাসের ডেফিনেশন এখান থেকে ব্র্যাকেট করে দাও। দ্য প্রপার্টি অফ মেটাল অফ বিং সোনোরাস ইজ কল্ড সোনোরাসনেস অর সোনোরিটি। আর এটার ইউজ তোমরা মার্ক করে রাখো, যে এই জন্য মেটাল দিয়ে বেল বানানো হয়, স্ট্রিং অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানানো হয়, যেমন সিতারের স্ট্রিং বানানো হয়, ভায়োলিন আর গিটারের স্ট্রিং মেটাল দিয়ে বানানো হয়। আচ্ছা, এবার চলে আসো 12 নাম্বার। মেটাল ইউজুয়ালি হ্যাভ সিলভার অর গ্রে কালার। খালি একটাই, সরি দুটা এক্সেপশন আছে, কপার আর গোল্ড। আয়রন বলো, অ্যালুমিনিয়াম বলো, সব মেটালেরই আইদার সিলভার কালারের হয়, না হলে কি কালারের হয়? গ্রে কালারের। খালি কম বেশি একটু কন্ট্রাস্টের ডিফারেন্স থাকে। খালি কপার কি কালারের হয়? রেডিশ ব্রাউন। আর গোল্ড কি কি কালারের হয়? ইয়েলো কালার। এবার চলে আসি হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি অফ নন মেটাল। নন মেটালের ফিজিক্যাল প্রপার্টি গুলো মেটালের ঠিক অপোজিট। বুঝা গেল কথাটা? আর এটাতে অত বেশি ডিসকাশন নাই, এখানে এক্সেপশন গুলা ভালো করে পড়ে রাখবা। ফিজিক্যাল প্রপার্টি অফ নন মেটালে কি ভালো করে পড়ে রাখবা বললাম? এক্সেপশন, যেটা মানে মিল খায় না, সেগুলো ভালো করে পড়ে রাখবা। যেমন চলে আসো 1 নাম্বার। নন মেটাল হচ্ছে নাইদার ম্যালিয়েবল নর ডাকটাইল। মানে নন মেটাল হচ্ছে ওটাকে শিটেও কনভার্ট করা যায় না, ওয়্যারেও কনভার্ট করা যায় না, ওটা উল্টা হচ্ছে কি বলতো? ব্রিটেল। তো এইটা রিডিং করে রাখবা, এটা বেশি পড়ার দরকার নাই। 2 নাম্বারে চলে আসো। নন মেটাল ডু নট কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। আনলাইক মেটাল, নন মেটালের মধ্যে দিয়ে হিটও যায় না, ইলেকট্রিসিটিও যায় না। খালি এক্সেপশন মনে রাখবা, কার্বনের একটা অ্যালোট্রপ আছে যেটার নাম হচ্ছে গ্রাফাইট। তোমরা যে পেন্সিল দিয়ে লিখছো, সেই পেন্সিলের টিপটা হচ্ছে গ্রাফাইট। তো গ্রাফাইট দিয়ে কিন্তু আবার গুড কন্ডাক্টর অফ মানে ইলেকট্রিসিটি। কিন্তু এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তো স্যার গ্রাফাইট যেহেতু গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তো গ্রাফাইট দিয়ে কি বানানো হয়? ইলেকট্রোড বানানো হয়। যেমন ড্রাই সেল, ব্যাটারির মধ্যে যে ভিতরের দিকে যে রডটা থাকে, ওটা গ্রাফাইট দিয়ে তৈরি। কি বোঝা গেল ব্যাপারটা? এগুলা কিন্তু এক্সেপশন শুধু দাগায় দিচ্ছি, বুঝলাম বললাম। এগুলা এমনি অত কিছু নাই।
তো স্যার আমরা মেটাল যে ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি তার এক্সপেরিমেন্ট কি, ওই যে সেম ক্রোকোডাইল ক্লিপের এক্সপেরিমেন্ট, খালি এখানে কি করলাম, এই ক্রোকোডাইল ক্লিপের মাঝখানে আমরা সালফারের একটা পেপার লাগিয়ে দিলাম আর দেখলাম যে বাল্বটা জ্বলছে না। তার মানে কি সালফার দিয়ে কি ইলেকট্রিসিটি যাচ্ছে না। তো এইটা এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। এটা জাস্ট রিডিং করে রাখবা, কিন্তু এগুলা কেস বেসড কোয়েশ্চেন যদি আসে তাহলে। তারপরে 3 নাম্বার চলে আসো, নন মেটাল কিন্তু নট লাস্ট্রাস মানে নট শাইনিং। নন মেটালের হচ্ছে ডাল অ্যাপিয়ারেন্স হয়, এই যে এখান থেকে ব্র্যাকেট করো, ডাল অ্যাপিয়ারেন্স মানে নন মেটাল চকচক করে না। খালি একটাই এক্সেপশন আছে, আয়োডিন। এই যে দেখে নাও, আয়োডিন ইজ এ নন মেটাল হ্যাভিং লাস্ট্রাস অ্যাপিয়ারেন্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খালি এক্সেপশনটা ভালো করে পড়বা। 4 নাম্বার, নন মেটাল হচ্ছে জেনারেলি সফট, খালি একটাই নন মেটাল আছে, কার্বনের একটা অ্যালোট্রপ, কি বলতো, ডায়মন্ড। ডায়মন্ড কিন্তু আবার খুবই হার্ড। এই যে অনলি ওয়ান নন মেটাল কার্বন ইন দ্য ফর্ম অফ ডায়মন্ড ইজ ভেরি হার্ড। It is in fact diamond which is an allotrop of carbon is the hardest natural substance known. স্যার অ্যালোট্রপ মানে কি, আমি নেক্সট চ্যাপ্টারে পড়াবো, মানে কার্বনের কম্পাউন্ড চ্যাপ্টারে আমি কার্বনের অ্যালোট্রপ গুলো পড়াবো। কার্বনের 3টা অ্যালোট্রপ হয়, একটা হচ্ছে গ্রাফাইট, একটা ডায়মন্ড, আর একটা হচ্ছে বাকমিনস্টার ফুলেরিন। তো ওগুলো আমি নেক্সট চ্যাপ্টারে পড়াবো। তো 5 নাম্বারে চলে আসো, নন মেটাল কিন্তু নট স্ট্রং, ইজিলি ব্রেক হয়ে যায়। তারপরে চলে আসো 6 নাম্বার, নন মেটাল কিন্তু 3টা ফর্মেই পাওয়া যায়, সলিড ফর্মেও পাওয়া যায়, লিকুইড ফর্মেও পাওয়া যায়, গ্যাস ফর্মেও পাওয়া যায়। আজকেই পড়ালাম সলিড ফর্মে কতগুলো পাওয়া যায়, মনে হয় 12টা, হ্যাঁ কি না? হ্যাঁ, 10টা, সরি, 10টা পাওয়া যায়। লিকুইড ফর্মে একটাই পাওয়া যায়, কে বলতো, ব্রোমাইন, ভেরি গুড। তাহলে গ্যাসিয়াস ফর্মে বাকি কটা পাওয়া যাবে, 11টা। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন মনে করো কার্বন, সালফার, ফসফরাস, এরা হচ্ছে সলিড নন মেটালের এক্সাম্পল। ব্রোমাইন একমাত্র যে লিকুইড নন মেটালের এক্সাম্পল, আর হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন এগুলো গ্যাসিয়াস নন মেটালের এক্সাম্পল। ডান। 7 নাম্বার, নন মেটাল হ্যাভ কম্পারেটিভলি লো মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, খালি একটাই এক্সেপশন আছে, ডায়মন্ড। নন মেটাল যেরকম একটা এক্সাম্পল নিয়ে নাও, সালফার, সালফারের মেল্টিং পয়েন্ট মাত্র 115 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 115 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেই গলে যাবে। কিন্তু একটা নন মেটাল আছে, কে বলতো, ডায়মন্ড, যাকে গলাতে কত টেম্পারেচার লাগে, 3500 ডিগ্রি সেলসিয়াস, ইভেন আয়রনের থেকেও বেশি। কি বোঝা গেল? তারপরে চলে আসো 8 নাম্বার, নন মেটালের হচ্ছে লো ডেনসিটি। এবার ডেনসিটি মানে কিন্তু আমি বুঝাই দিলাম ওই কিউবের ছবিটা আঁকায়, একই না, কে কত ভারী আর কে কত হালকা। যেমন এক্সাম্পল সালফার, সালফারের ডেনসিটি মাত্র 2 গ্রাম/সেন্টিমিটার কিউব, মানে 1 সেন্টিমিটার কিউবের একটা সালফারের এরকম যদি কিউব নাও, ওর ওজন মাত্র কত হবে, 2 গ্রাম, এরকম। 9 নাম্বার চলে আসো, নন মেটাল আর নন সোনোরাস মানে আওয়াজ করে না, ঢং করে আওয়াজ করে না। তারপরে 10 নাম্বার, নন মেটাল হ্যাভ মেনি ডিফারেন্ট কালার। মেটালের কিন্তু দুটাই কালার হয় মেনলি, সিলভার আর কি ছিল, গ্রে, খালি কপার আর গোল্ড বাদ দিয়ে। কিন্তু নন মেটালের ভ্যারাইটি কালার হয়, যেমন এখানে দেখে নাও, সালফারের কালার কি লেখা আছে, ইয়েলো। ফসফরাসের কালার কি, হোয়াইট অর রেড। গ্রাফাইটের কালার কি, ব্ল্যাক। ক্লোরিনের কালার কি, ইয়েলোইশ গ্রিন। অন্যদিকে হাইড্রোজেন, অক্সিজেন এরা কিন্তু আবার কালারলেস। তাহলে এক্সেপশন গুলো যেগুলো আমরা পড়লাম মেটাল নন মেটাল থেকে, এই এক্সেপশন গুলো আবার এখানে রিপিট করেছে। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মেটাল জেনারেলি করে, ইয়েস অর নো? খালি এক্সেপশন কি, কার্বনের একটা ফর্ম আছে গ্রাফাইট, তো নন মেটাল হওয়া সত্ত্বেও এই এক্সেপশন, এই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। 2 নাম্বার, লাস্ট্রাস, জেনারেলি লাস্ট্রাস কারা হয়, মেটাল, কিন্তু কোন নন মেটাল লাস্ট্রাস, আয়োডিন, হয়ে গেল এটা আর একটা এক্সেপশন। 3 নাম্বার, হার্ডনেস, জেনারেলি হার্ড কারা হয়, মেটালরা হয়, কিন্তু আহ, কিছু মেটাল আছে, যেমন এই যে দেখো অ্যালকালাই মেটাল লাইক লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা সফট। আর কিছু নন মেটাল আছে যেমন কার্বন ইন দা ফর্ম অফ ডায়মন্ড, সেটা কিন্তু আবার এক্সট্রিমলি হার্ড। তারপরে চলে আসো ফিজিক্যাল স্টেট, মেটাল জেনারেলি কি হয়, সলিড হয়, খালি এক্সেপশন কি, মার্কিউরি, যেটা কিনা লিকুইড মেটাল।
5 নম্বরে চলে আসো, মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট। জেনারেলি মেটালের মেল্টিং আর বয়লিং পয়েন্ট অনেক হাই হয়, খালি এক্সেপশন কি বলতো, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, গ্যালিয়াম, এদের মেল্টিং পয়েন্ট খুবই কম হয়। অন্যদিকে নন মেটাল যেরকম ডায়মন্ড, এর মেল্টিং পয়েন্ট আবার অনেক হাই হয়। কত ছিল বলতো, 3500 ডিগ্রি সেলসিয়াস। তারপরে ডেনসিটি, ডেনসিটি জেনারেলি আমি বললাম মেটালের ডেনসিটি বেশি হয়, হ্যাঁ কি না, কিন্তু অ্যালকালাই মেটাল যেরকম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের ডেনসিটি কিন্তু অত বেশি হয় না। তাহলে এত অবধি পড়া দেওয়া থাকলো। নেক্সট দিন আমরা কেমিক্যাল প্রপার্টিস অফ নন মেটাল থেকে পড়বো।